বন্ধুরা, গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে অগ্নিজিৎ মুখার্জি স্বস্তিকের সারা শরীর দেখতে থাকে, কিন্তু কোথাও কোনো ক্ষতের দাগ দেখতে পায় না। অগ্নিজিৎ মুখার্জি সাথে সাথেই থানার বড়বাবুকে কল করে বলে, আচ্ছা, স্বস্তিকের ঠিক কোথায় গুলি লেগেছিল। থানার বড়বাবু কতগুলো নির্দিষ্ট জায়গা বলে দেয়। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, বড়বাবু আপনি কি করে জানলেন? থানার বড়বাবু বলেন, আমি আসামিদের যখন জেরা করেছিলাম তখনই জানতে পেরেছিলাম। অগ্নিজিৎ মুখার্জি সেই জায়গাগুলো দেখে, কিন্তু না, কোথাও কোনো দাগ নেই। অগ্নিজিৎ মুখার্জি সাথে সাথে বড়বাবুকে বলে, কোথাও কোনো দাগ নেই বড়বাবু, এ আমার ছেলে নয়। তার মানে সত্যিই আমার ছেলে স্বস্তিক হয়তো মারা গেছে। এ হয়তো সত্যিই সঞ্জয়। কথাটা বলে অগ্নিজিৎ মুখার্জি কাঁদতে থাকে, তার চোখ ঝাপসা হয়ে আসে। নিজেকে কোনো রকম সামলাতে চেষ্টা করেন তিনি। তখনই টিপ অগ্নিজিৎ মুখার্জিকে বলে, এবার অন্তত আমাদেরকে মুক্তি দিন। দয়া করে আমাদের আর বিরক্ত করবেন না। দয়া করে আমার হাজব্যান্ড সঞ্জয়কে আর স্বস্তিক স্বস্তিক বলবেন না, আর আপনার বৌমাটিকেও বারণ করে দেবেন। এরপর দেখানো হয় অগ্নিজিৎ মুখার্জি ঘর থেকে বেরিয়ে আসে, তার চোখে জল ছলছল করছে। তখনই গীতা বলে, বাবা কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? পরিবারের সবাই জানতে চায় ওই ছেলেটার গায়ে কি সত্যি কোনো ক্ষতের দাগ আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, না, ও আমার স্বস্তিক নয়। ওর শরীরের কোথাও কোনো বুলেটের চিহ্ন নেই। আমার মনে হয় ও সত্যিই সঞ্জয়। আমাদেরই ভুল হয়েছে। হতে পারে আশ্চর্যজনকভাবে ওদের দুজনের চেহারার ফেসের মিল আছে, এমনটা তো হতেই পারে। কিন্তু ও যদি আমার ছেলে স্বস্তিক হতো, অবশ্যই ওর শরীরের কোথাও না কোথাও ঠিকই দাগ থাকতো। কিন্তু এই ছেলেটির শরীরের কোথাও দাগ নেই। ও আমার ছেলে নয়। এই বলে অগ্নিজিৎ কাঁদতে থাকে, কারণ অগ্নিজিতের মনকে এখন বিশ্বাস করাতে হচ্ছে তার ছেলে মরে গেছে। অন্যদিকে পরিবারের সবাই ওখান থেকে চলে যায়। গীতা একটুখানি দাঁড়িয়ে যায়। গীতা বলে, না না, এটা হতে পারে না। আমি আমার স্বস্তিক বাবুকে চিনতে ভুল করতে পারি না। সবাই হাল ছাড়লেও আমি এত সহজে হাল ছাড়ব না। হাতের লেখা হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠানো হয়েছে। একটা তথ্য তো পাবই, একটা ক্লু তো আছেই। এই বলে গীতা ওখান থেকে চলে যায়। গীতা থানায় যায়, বড়বাবুর সাথে কথা বলে। বড়বাবু গীতাকে বলি, দেখুন, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনি এতটা ভেঙে পড়বেন না। আপনি অগ্নিকন্যা, আপনি নিজেকে সামলান। গীতা বলে, অফিসার আমি কি করে নিজেকে সামলাবো? আমার শ্বশুরমশাই গেলেন কিন্তু কোনো দাগ খুঁজে পেলেন না। বড়বাবু বলেন, হ্যাঁ, উনি কোনো দাগ দেখতে পাননি। দেখুন, যত সময় যাচ্ছে এটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে উনি স্বস্তিক মুখার্জি নয়, বরং উনি সঞ্জয় লাহিড়ী। আর আমার মনে হয় আপনার এখন এটা মেনে নেওয়া উচিত। গীতা তখন চিৎকার করে বলে, না, এটা মেনে নেওয়া উচিত নয়, কারণ আমি জানি ওই আমার স্বস্তিক। বড়বাবু, আমি আমার স্বস্তিককে চিনতে ভুল করতে পারি না। আমি তাকে ভালোবাসি, আমি আমার হাজব্যান্ডকে চিনি। এখন তো হাতের লেখা হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেওয়া হয়েছে, সেই রিপোর্টটা তো আসেনি। সেই রিপোর্টটা আসুক, সেই রিপোর্ট এলে সবটা পরিষ্কার হয়ে যাবে। বড়বাবু বলে, আচ্ছা, হাতের লেখা এক্সপার্ট যদি জানাই দুটো হাতের লেখা আলাদা, তখন কি আপনি মেনে নেবেন ওইটা আপনার স্বামী নয়? গীতা তখন চুপ হয়ে যায়। গীতা বলে, বড়বাবু বলে, আমি বুঝতে পেরেছি আমি আপনার ইমোশনের জায়গায় আঘাত করেছি, কিন্তু আপনাকে এখন নিজেকে শক্ত করতে হবে। এরপরে গীতা থানার বড়বাবুকে বলে, আচ্ছা বড়বাবু, এমন কোনো ডাক্তারকে কি আপনি চেনেন যিনি কসমেটিক সার্জারি করে কিংবা প্লাস্টিক সার্জারি করে? তখনই থানার বড়বাবু একজন ডক্টরের নাম বলেন, যার হাতের যশ অনেক ভালো। তিনি যখন সার্জারি করেন তখন সেই দাগ অনেকটাই মুছে যায়। এরপরে গীতা তখন সেই ডক্টরের কাছে যায়। গীতা ডক্টরের কাছে জানতে চায়, যদি কারোর শরীরে গুলি লাগে তবে কি প্লাস্টিক সার্জারি কিংবা কসমেটিক্স সার্জারি করে সেই দাগ মুছে ফেলা সম্ভব? ডক্টর গীতাকে জানায়, হ্যাঁ সম্ভব, তবে হ্যাঁ, সেটা অনেক সময়ের ব্যাপার। অনেক সময় হলে তবে আস্তে আস্তে সেই দাগ মুছে যাবে। তবে হ্যাঁ, সেই দাগ স্বাভাবিকভাবে দেখা না গেলেও যদি খুব ভালো করে লক্ষ্য করা হয় তবে লক্ষণীয় স্থান ঠিকই বোঝা যায়। গীতা বলে, সত্যি সত্যি বোঝা যায়? ডক্টর বলেন, হ্যাঁ, আপনার চোখের পাওয়ার যদি ঠিক থাকে তবে আপনি খুব কাছে থেকে দেখলে অবশ্যই লক্ষণীয় জায়গাটা বুঝতে পারবেন, কিন্তু এক্ষেত্রে রুগী কতদিনের সেটাই তো বুঝতে হবে। গীতা বলে, এই ধরুন এক মাস আগে গুলি লেগেছিল এমন? ডক্টর জানায়, অসম্ভব। এই দাগ অত সহজে মুছে ফেলা সম্ভব হবে না, ভালোভাবে দেখলেই বোঝা যাবে। গীতা বলে, ঠিক আছে ডক্টর, আমি যদি ওনাকে আপনার সামনে দাঁড় করাই তবে কি আপনি সেই লক্ষণীয় জায়গা চিনতে পারবেন? ডক্টর বলেন, হ্যাঁ, এটা তো অবশ্যই পারবো আমি।
গীতা বলে ঠিক আছে, আমি আবারও আসবো, আপনাকে আমার আরও অনেক অনেক প্রয়োজন পড়বে। এই বলে গীতা ওখান থেকে চলে যায়। গীতা তার বিয়ের গয়না, শাখা পলা, সিঁদুর, শাড়ি সবকিছু সামনে বের করে কাঁদতে থাকে। অন্যদিকে ফুলসজ্জার সাজে সাজছে টিপ। টিপের বোনেরা তাকে শাড়ি গয়না পরিয়ে দিচ্ছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তখনই সেখানে আসে টিপের মা। টিপের মা এসে টিপকে বলে, তুমি সাজছো কেন? টিপ বলে, বারে আজ তো আমার ফুলসজ্জা, আমি সাজবো না? টিপের মা বলে, তুমি হয়তো ভুলে যাচ্ছ আইনি নোটিশের কথা। কোর্টে যতদিন না পর্যন্ত এই কেসের মীমাংসা হচ্ছে, তুমি বিয়ের কোনো নিয়ম কানুন পালন করতে পারবে না। টিপ বলে, শোনো, আমি কোর্টের কোনো নোটিশ মানি না। হ্যাঁ, সকালে কোর্টের নোটিশ এসেছিল, আমাদের ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি, আমি আমার ভাত কাপড় পালন করতে পারিনি, কিন্তু আমি আমার স্বামীর সাথে ফুলসজ্জার ঘরে যাব না এমনটা তো হতে পারে না। প্রত্যেকটা মেয়ের কাছে আজকের রাত ভীষণ ইম্পর্টেন্ট, আশা করি তুমি নিজেও সেটা জানো। তবে কেন আমাকে বাধা দিতে আসছো? নাকি তুমি আমার চাইতে ওই মেয়েটাকে বেশি ভালোবেসে ফেলেছ, যে সবসময় সঞ্জয়কে স্বস্তিক স্বস্তিক বলে? কি হলো, উত্তর দাও। টিপের মা তখন চুপ করে থাকে। অন্যদিকে দেখানো হয় গীতা স্বস্তিককে কল করে। গীতা স্বস্তিককে বলে, আজকের রাতটা কি আপনার মনে আছে? স্বস্তিক বলে, আপনি কে কে বলছেন? গীতা বলে, সেটা না হয় পরেই বলবো, বলুন না আজকের রাত কি আপনার মনে আছে? স্বস্তিক তো অবাক হয়ে আছে। গীতা বলে, আজকের দিনেই আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। স্বস্তিক বলে, কি বলছেন এসব? আপনার সাথে আমার বিয়ে হয়েছিল মানে? আমার বিয়ে হয়েছে একদিন আগে, গত একদিন আগেই আমার বিয়ে হয়েছিল, আর আজ আমার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছে, আর তারপরে ফুলসজ্জা। যদিও ভাত কাপড়ের অনুষ্ঠানটা হতে পারেনি কোর্টের নোটিশের কারণে, কিন্তু আপনি কে বলুন তো? গীতা বলে, আমি আপনার বউ, আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। ওই মণ্ডপে বিয়ে হয়েছিল সেটা নয়, আপনি আমাকে সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলেন সেই বিয়ের কথা বলছি। আমি গীতা, আপনার স্ত্রী। কথাটা শুনে স্বস্তিক বলে, আর কতবার বলবো বলুন তো আমি আপনার স্বামী নই? তবু বারবার কেন ফোন করে যাচ্ছেন? আর কতবার বলবো আমি স্বস্তিক মুখার্জি নই? গীতা বলে, আপনি আমার স্বামী স্বস্তিক মুখার্জি। তখনই সেখানে টিপ এসে স্বস্তিককে বলে, কে কল করেছে? স্বস্তিক তখন টিপের কাছে ফোন দেয়। টিপ বলে, তুমি আবারও কল করেছ? গীতা বলে, জানেন, আমার সামনে শাখা সিঁদুর, আমার বিয়ের শাড়ি সবটা রাখা আছে। আজ আমার বিয়ের দিন, আমার সামনে শাখা পলা আছে সোনায় বাঁধানো, কিন্তু আমি সেটা পরতে পারছি না, কারণ আমার সামনে শাখা পলায় সিঁদুর বেনারসি থাকলেও এগুলো পরার অধিকার আমার নেই। আশা করি আপনি আমার দুঃখটা বুঝতে পারছেন। টিপ তখন চুপ হয়ে থাকে। গীতা তার মতন করে ইমোশনাল কথা বলতে থাকে। আগামী পর্বে দেখানো হবে গীতা তার শ্বশুর মশাইকে বলে, অবশ্যই স্বস্তিক বাবুর বুকে সেই গুলির দাগ ছিল, কিন্তু আপনি সেই লক্ষণীয় জায়গা দেখতেই পারেননি, কারণ ওইটা সার্জারি করা হয়েছে। ভালো করে তাকালে আপনি ঠিকই বুঝতে পারতেন বাবা। অন্যদিকে দেখানো হয় থানার বড়বাবু গীতাকে কল করে জানায়, হ্যান্ডরাইটিং এক্সপার্টের থেকে রিপোর্ট এসেছে, দুটো হাতের লেখা একজনেরই। এরপরেই দেখানো হয় থানার বড়বাবু ফুলসজ্জার ঘর থেকে স্বস্তিককে তুলে আনে। তো বন্ধুরা, কি হতে চলেছে গীতা এলএলবি ধারাবাহিকে? গীতা এলএলবি ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।